সুপ্রভাত বন্ধুরা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গেছি আপনাদের সকলের সামনে নতুন একটি বিষয় নিয়ে, প্রোটিন সিনথেসিস। এই প্রোটিন সিনথেসিস নিয়ে আজকের আমরা আপনার সাথে কথা বলবো। এখন কথা হচ্ছে এই প্রোটিন সিনথেসিস বিষয়টি কি এবং কিভাবে হয়। আপনারা জানেন আমাদের একটি সিরিজ চলছে গল্পে গল্পে জেনেটিক্স, তার উপর আজকের আমরা এই ভিডিওটা নিয়ে আমরা এখানে কাজ করব। আচ্ছা, এখন এই প্রোটিন তৈরির একটা বড় আশ্চর্যজনক ঘটনা রয়েছে। সেই ঘটনাটাকে আমরা এক এক করে এখানে করব। আমরা কল্পনা করতে পারি আমাদের যে বডি রয়েছে, আমাদের বডিটা হচ্ছে একটা বড় একটা কারখানা। আমাদের বডি যেটা রয়েছে, বডিটা হচ্ছে একটা বড় কারখানা, ঠিক আছে? আর আমাদের শরীরের বডিটা পুরো কারখানা, এবং শরীরে যে প্রত্যেকটা সেল রয়েছে সেই সেলগুলো হচ্ছে এক একটা ফ্যাক্টরি, আরও ফ্যাক্টরি। ক্লিয়ার? আর এই কারখানার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ, এই কারখানার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা রয়েছে, সেই কাজটা রয়েছে কি করা? প্রোটিন তৈরি করা। এই কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কিন্তু এই যে প্রোটিন তৈরি করব, প্রোটিন তো হঠাৎ করেই তৈরি হয়ে যায় না। এই জন্য একটা সুন্দর একটি প্রক্রিয়া আছে, কিন্তু জটিল প্রক্রিয়া আছে, যেটাকে বলা হয় প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন ট্রান্সলেশন। প্রোটিন ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সিনথেসিস অ্যান্ড ট্রান্সলেশন। ক্লিয়ার? এই বিষয়টিকে আমরা এই নামে অভিভূত করতে পারি। ক্লিয়ার হয়েছে এই বিষয়টা? সুতরাং এই প্রোটিন সংশ্লেষণ করতে গেলে তিনটে প্রধান চরিত্রকে নিয়ে আমাদের কাজ করতে হয়। প্রথম যে চরিত্র, সেটাকে বলা হয় ডিএনএ। ডিএনএর কাজ হচ্ছে যেখানে সমস্ত তথ্যগুলো লেখা থাকে, ইনফরমেশনগুলো থাকে, ডিএনএ। তারপরেরটা হচ্ছে এমআরএনএ। এম দিয়ে কি? মেসেঞ্জার। আর এনএ যে কি করছে? ডিএনএ থেকে যে তথ্যগুলো আছে তার বার্তাটাকে নিয়ে আসছে। আর 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটাকে বলা হয় টিআরএনএ ও রাইবোজোম অ্যান্ড রাইবোজোম। এদের কাজটা কি? যারা সেই বার্তাটা, যেটা এমআরএনএ যে বার্তাটাকে নিয়ে এলো, সেই বার্তাটাকে বুঝে প্রোটিন তৈরি করবে। ঠিক আছে? সুতরাং প্রোটিন তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন স্টেজ দরকার পড়ে। এখন এই স্টেজটা কি কি স্টেজ? প্রথমে এই যে প্রোটিন রয়েছে, এই প্রোটিন কতগুলো ছোট ছোট দানা দিয়ে তৈরি, যেটাকে বলা হয়, এই ছোট ছোট দানা দিয়ে তৈরি, যেটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। এই ছোট ছোট দানাগুলোকে কি বলা হয়? ছোট ছোট দানাগুলোকে বলা হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এটা কিরকম ভাবে তৈরি? একটা ফুলের মালার মতো ভাবে সেটা তৈরি হয়েছে। ঠিক আছে? কিন্তু এই দানাগুলোর কাজ শুরু করার আগে এই দানাগুলোকে, অর্থাৎ এখানে যে দানাগুলো রয়েছে, এই দানাগুলোকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। কোনো কাজ করার আগে যেরকম তাকে ট্রেনিং দেওয়ানো হয়, গাড়ি চালানোর আগে যেরকম গাড়ি চালানো শেখানো হয়, ঠিক সেই রকম এই দানাগুলোকে সক্রিয় করতে হবে। সুতরাং এটা এমন যেন তুমি একটা মালা গাঁথার আগে দানাগুলোর গায়ে সুতো ঢুকিয়ে দিচ্ছ। এই কাজটি করে কি করে? কিছু বিশেষ এনজাইম এই কাজটা করে, যাদেরকে কি বলা হয়? কিছু এনজাইম এই কাজটা করে থাকে। এই এনজাইমকে কি বলা হয়? এই এনজাইমকে বলা হয়, আমরা এখানে এটা লিখছি, এই এনজাইমকে বলা হয় অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস। এই এনজাইমকে বলা হয়। তারা কি করছে? তারা প্রতিটি অ্যামিনো অ্যাসিডকে একটা কারেক্ট টিআরএনএ এর সাথে এরা যুক্ত করে দিচ্ছে। ঠিক আছে? যেরকম
একটা তালার সাথে তার চাবি, সঠিক চাবি দিলেই কিন্তু সেই তালাটা খুলবে। যুক্ত করছে এই কাজে তাহলে কি দরকার, সক্রিয় করতে একটা শক্তির দরকার, সেটাকে বলা হয় কি এটিপি। ঠিক আছে, এটা কোথায় হচ্ছে, এটা এই যে কাজটা হচ্ছে এটা সেলের একটা লিকুইড অংশে হচ্ছে, যেটাকে বলা হয় সাইটোসেল। ক্লিয়ার? এই গেল আমাদের ফার্স্ট স্টেপ, তাহলে এটা দিস ইজ দ্য স্টেপ 1। এরপরে আমাদের যেটা যে স্টেপটা আসছে সেটাকে বলা হচ্ছে স্টেপ 2। প্রথমে তাহলে কি হলো, সক্রিয় হয়ে গেল। তাহলে এখন যে ভদ্রলোক মঞ্চে প্রবেশ করবেন তার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, সে কি করলো, ডিএনএ থেকে কিছু বার্তাকে নিয়ে এসছে, রাইট? কিভাবে কোন অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হবে সেই বার্তাটাও নিয়ে এসছে। তাহলে এই যে এমআরএনএ রয়েছে, প্রথমে কি করছে, কিছু ছোট রাইবোজোমের সাব ইউনিটের সঙ্গে বসে পড়ে, কিছু স্মল রাইবোজোমের সাইড ইউনিটের সাথে বসে পড়ছে। এরপরে কে আসছে, এরপরে এখানে ঢুকে যাচ্ছে যিনি, তার নাম হচ্ছে টিআরএনএ। ঠিক আছে, যার গায়ে প্রথম অ্যামিনো অ্যাসিডটা থাকছে। ঠিক আছে, কার গায়ে থাকছে, টিআরএনএর গায়ে থাকছে। যে প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা থাকছে সেই অ্যামিনো অ্যাসিডটাকে কি নামে ডাকা হয়, সেটাকে বলা হয় মেথিওনিন। ক্লিয়ার? কারণ প্রোটিন সবসময় এই অ্যামিনো অ্যাসিড দিয়েই শুরু হচ্ছে, প্রোটিন শুরু হচ্ছে কিন্তু এই অ্যামিনো অ্যাসিড দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল প্রথমে। তাহলে এই যে এমআরএনএ আছে, এ প্রথমে কি করছে, ছোট রাইবোজোমের সাথে যুক্ত হয়ে গেল। তারপরে আসে যেটা বিগ রাইবোজোম যেটা রয়েছে, আমি খুব সহজে বোঝাচ্ছি জিনিসটা। ঠিক আছে, এইটা আমি কিন্তু আপনারা পাবেন না, কিন্তু বুঝতে পারবেন। তাহলে সব মিলে তৈরি হয় একটা, কি তৈরি হচ্ছে, একটা তৈরি হচ্ছে, এই পুরো প্রসেসটাকে মিলিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় ইনিটিয়েশন কমপ্লেক্স। একটা বৃহৎ অট্টালিকার মতো এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধাপে যে যে জিনিসগুলোর প্রয়োজন পড়ছে, তাহলে সেই জিনিসগুলো কি কি প্রয়োজন পড়লো, প্রথমে এমআরএন এর প্রথম প্রয়োজন পড়লো, দ্বিতীয় কিসের প্রয়োজন পড়ছে, এন for meal. I just made the mistakes here. Sorry, I just made the mistakes here. For meal methionine RNA দরকার পড়ছে এটা। আর দরকার পড়ছে কি, রাইবোজোমের ছোট অংশ, বড় অংশ। এই যে রাইবোজোমের যে এখানে ছোট অংশটা রয়েছে, রাইবোজোমের যে ছোট অংশ এটাকে বলা হয় 30S, আর যেটা বড় অংশ রয়েছে সেটাকে বলা হয় 50S। তাহলে দরকার পড়ছে কি, 30S অ্যান্ড 50S, এই দুটো জিনিসের দরকার পড়ছে। আর কি রয়েছে, আর এখানে কিসের দরকার পড়ছে, এখানে দরকার পড়ছে ইনিটিয়েশন ফ্যাক্টর। ঠিক আছে, এই যে ইনিটিয়েশন ফ্যাক্টর রয়েছে, ইনিটিয়েশন ফ্যাক্টর কিরকম হয়, IF1, IF2 and IF3। ক্লিয়ার? আর এখানে শক্তি হিসাবে আর এটিপি নয়,
এখানে দরকার পড়ে জিটিপি। এই এটিপি এবং জিটিপির ওপর আমরা পরবর্তীকালে আরও বড় কোনো একটা লেকচার তৈরি করব। তাহলে আমার প্রথম পার্টটা এই গেল। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? নেক্সট যেটাকে বলা হয় সেটাকে বলা হয় এলোনগেশন। এর মানে হচ্ছে কি, আকারে বড় হওয়া। ক্লিয়ার? এর মানে হচ্ছে আকারে বড় হওয়া। এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে আসল কাজ, অর্থাৎ প্রোটিনের মালা গাঁথা। সুতরাং এই যে mRNA রয়েছে, এই যে mRNA রয়েছে, হ্যাঁ, এর প্রতিটা কোডনকে পড়া হয়, mRNA প্রতিটা কোডনকে পড়া হয়, আর সেই অনুসারে কিন্তু tRNA নতুন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। তাহলে এলোনগেশনে কি হচ্ছে, যে প্রোটিনের যে মালাগাঁথা কাজটা হচ্ছে সেটা কি করে হচ্ছে, এই mRNA এর প্রতিটা কোডনকে পড়া হয়, ঠিক আছে, আর সেই অনুসারে tRNA নতুন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। তারা একে একে নিয়ে আসলো, নিয়ে এসে কি করছে, তারা একে একে কি করছে, রাইবোজোমে বসে, আর এক এনজাইম তাদের মধ্যে পেপটাইড বন্ড তৈরি করে, ঠিক আছে। যে এনজাইমটা তাদেরকে এখানে কাজ করাচ্ছে সেই এনজাইমটাকে বলা হয় পেপটাইডাল ট্রান্সফেজ। পেপটাইডাল ট্রান্সফেয়ার্স। এর কাজটা কি করছে, এর মধ্যে পেপটাইড বন্ড তৈরি করে, মানে একে অপরের সঙ্গে হাত ধরাধরি করছে। তাহলে পর কি হচ্ছে, এই যে রাইবোসোম রয়েছে ধীরে ধীরে সেটা কি করছে, mRNA এর ওপর দিয়ে চলে রাইবোসোম, আর যতটা চলতে থাকছে মালা কি হচ্ছে ততটা লম্বা হতে থাকছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই ধাপে আমাদের কি কি বিষয় দরকার পড়লো? আগের ধাপে যেটা ছিল সেটা কি ইনিটিয়েশন কমপ্লেক্স, সেটারও দরকার পড়ছে। এখানে যেটা দরকার পড়ছে সেটাকে বলা হয় কি, এলোগেনেশন ফ্যাক্টর। এলোগেনেশন ফ্যাক্টর, এলোগেনেশন ফ্যাক্টরের মধ্যে কি আছে, TU, TS এবং G, এটুকু মাথায় রাখলেই হচ্ছে, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড TR আর অ্যামিনো অ্যাসিড tRNA। সেল tRNA, এদের কি কি কাজ আছে সবগুলো আমি আস্তে আস্তে করব। তার সাথে রয়েছে পেপটিডাইল ট্রান্সফেয়ার্স, এবং আর যে শক্তি তৈরি করার জন্য এখানে যে আরো দুটো জিনিসের দরকার পড়ছে, সেটা কি কি দরকার পড়ছে, GTP অ্যান্ড Mg+। লাস্ট ক্লিয়ার এটা হয়েছে? এইবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা এখানে দেখব, সেই ইম্পর্টেন্ট বিষয়টাকে নিয়ে একটু কথা বলা যাক। তার মানে লাস্টের যেটাকে বলা হয় সেটাকে বলা হয় টার্মিনেশন। টার্মিনেশনে গিয়ে কি করছে, প্রথমে তো এই কাজটা তো আমার হয়ে গেল, সুতরাং এখানে এই যে mRNA রয়েছে, এই mRNA তে এমন একটা কোডন আসে, যেটার মানে হলো টু স্টপ, এবার থেমে যাও, অনেক কাজ হয়েছে, এবার তুমি থেমে যাও, ঠিক আছে। এই কোডনগুলোকে কি, এই কোডনগুলো হচ্ছে UAA, UAG এবং UGA, এই তিনটে কোডন এখানে কাজে দেয়। এইগুলোকে বলা হয় স্টপ কোডনস। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্টপ কোডন। ক্লিয়ার? তখন যে RF
যেটাকে বলা হয় কি রিলিজিং ফ্যাক্টর। রিলিজিং ফ্যাক্টরস, রিলিজিং ফ্যাক্টর তখন আসে। এই রিলিজিং ফ্যাক্টর এসে বলে আমাদের তৈরি শেষ, এবার আমাদেরকে ছেড়ে দাও। প্রোটিন তখন কি করছে? প্রোটিন তখন রাইবোজোম থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এই যে রিলিজিং ফ্যাক্টর রয়েছে, এই রিলিজিং ফ্যাক্টরগুলো কি কি? RF1 এবং RF2, এই দুটো রিলিজিং ফ্যাক্টরের দরকার পড়ছে। এবং এটাকে সমস্ত বিষয়টাকে অ্যাক্টিভ করতে যে এনার্জির প্রয়োজন পড়ছে, সাপ্লাই করছে কি ATP এবং অবশ্যই Mg2+। ইট ইজ ক্লিয়ার? কিন্তু তার সাথে আরও একটা বিষয় কিন্তু আমাদের কাছে এখানে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টাকে কি? সেই বিষয়টা হচ্ছে, সেই বিষয়টাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। সব তো হয়ে গেল, তাই না? প্রোটিন তৈরি হয়ে গেল, কিন্তু তার কিছু মডিফিকেশন দরকার আছে। বাড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু বাড়ির ইন্টেরিয়ারের কাজ কিন্তু তখনও কিছুটা বাকি রয়েছে। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অর্থাৎ একটি নতুন তৈরি হওয়া প্রোটিন কি হয়, একদম কাঁচা থাকে, ঠিক আছে? যেমন একটা গন্ধহীন ফুল, ঠিক আছে? এটাকে কি করতে হয়? এটাকে সাজাতে হয়, এটাকে ঠিকমতো ভাঁজ করতে হয়, আর মাঝে মাঝে কিছু বাড়তি অংশও লাগাতে হয়, ঠিক আছে? তাহলে এইখানে যে বাড়তি যে অংশগুলো রয়েছে সেটা কি কি? সেখানে রয়েছে ফসফেট, মিথাইল এবং কার্বক্সিল বা চিনির মতো গ্রুপ। তখন সে একটা আসল সক্রিয় জৈবিক প্রোটিন হয়ে যায়। ওকে, তখন সেটা কি হয়ে যায়? একটা জৈব প্রোটিন, এবং সেটা তখন কাজ করার জন্য প্রস্তুত থাকে। সুতরাং এই পুরো প্রক্রিয়ার আগে প্রথমে কি হচ্ছে, এই ডিএনএ থেকে mRNA এটা তৈরি হয়, যেটা কি বলা হয়, যেটাকে কি বলা হয়ে থাকে? ট্রান্সক্রিপশন। এই প্রসেসটা কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ক্লিয়ার? যে এটা হলো এমন এক প্রক্রিয়া যেখানে ডিএনএর কোডকে কপি করে mRNA বানানো হয়। তাহলে এই প্রসেসটাতে কি করে কি হচ্ছে? এখানে হচ্ছে এই ডিএনএ যে কোড থাকছে, সেই কোডটাকে প্রথমে কি করা হচ্ছে? প্রথমে কপি করা হচ্ছে। সেই কপি করেই কিন্তু ডিএনএ থেকে mRNA এইটাকে আমরা তৈরি করছি। এটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি এইটুকুর মধ্যে কোনো অসুবিধা নেই, রাইট? কপি করে mRNA বানানো হচ্ছে যাতে তা প্রোটিন তৈরির জায়গায় নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? তাহলে প্রোটিনটা কোথায় তৈরি হচ্ছে? প্রোটিনটা তৈরি হচ্ছে রাইবোজোমের ক্ষেত্রে। রাইবোজোমের প্রোটিনটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে প্রত্যেকটা যে কোষ রয়েছে, সেই প্রত্যেকটা কোষের ডিএনএটা, একটা মানুষের শরীরে বলছি, ডিএনএটা এক হলেও সব সময় যে তার জিন, কিন্তু সব জিন কিন্তু কাজ করে না সব সময়, ঠিক আছে? কোন জিন কবে চলবে তা খুব কিন্তু কড়া নিয়মে চলে, এবং তার একটা বেড়া কমপ্লেক্স প্রসেস রয়েছে। যদি আপনারা চান তাহলে সেই বিষয় নিয়ে আমরা আরও কথা বলতে পারি। সুতরাং এই যে প্রোটিন সিনথেসিস এন্ড ট্রান্সলেশনের যে ধারাবাহিকতা বা যে ধাপগুলো রয়েছে বা কী করে হচ্ছে, সেটা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, নমস্কার নেবেন। আরও এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে।